সূর্য অস্ত গিয়েছে কিছুক্ষণ আগেই। দিনের আলো তখন প্রায় মিলিয়ে এলেও ঠিক এমন সময় নদীর খেয়া ঘাটে এসে ভিড়ল একটি যাত্রীবাহী নৌকো। সেই ঘাটে আগে থেকেই অপেক্ষা করছিল মিহির ও তার সাথে ছিল একজন 70 বৃদ্ধা। ওই তো দিদুন, নৌকো ঘাটে চলে এসেছে দেখো। নৌকো থেকে একে একে যাত্রীরা নামতে শুরু করলো। তাদের মাঝখান থেকেই মালপত্র হাতে নেমে এলো এক দম্পতি ও তাদের মেয়ে দীপ্তি। ভিড়ের মধ্যে মিহিরকে ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখে দীপ্তির পা দুটো যেন মুহূর্তের জন্য থমকে গেল। আরে মিহির, তুই এখানে? হ্যাঁ, আমি তো কলেজের ছুটিতে গ্রামে এসেছি। আর তুই? আমিও তাই। তোকে বলেছিলাম না এই গ্রামেই আমার বাবার আসল বাড়ি। বাহ, তাহলে তো খুবই ভালো। দীপ্তি মা, এই তো আসছি বাবা। বাবা মায়ের তাড়ায় দীপ্তি আর সেখানে দাঁড়াতে পারল না, তাদের সাথে বাড়ির পথ ধরল। কিন্তু মিহিরের দিদার মনোযোগ সেদিকে ছিল না। তার তীক্ষ্ণ ও স্থির দৃষ্টি তখন আটকে ছিল দীপ্তির বাবার দিকে। সেই দৃষ্টিতে মিশে আছে অদ্ভুত রকমের এক বহুদিনের জমে থাকা ক্ষোভ আর চাপা আক্রোশ। এতগুলো বছর পর আবার এই গ্রামে পা রাখলি তুই। তোর এই ফিরে আসার দিনটার জন্যেই আমি এতকাল অপেক্ষা করছিলাম। নিজের ঠাকুমার এই ব্যবহার চোখ এড়াল না মিহিরের। কি ব্যাপার দিদুন, তুমি যাবে না? মিহিরের কথার কোনো উত্তর না দিয়ে হনহন করে এগোতে লাগলো বাড়ির পথে। দিদুনের আবার কি হলো? ওফ, এই তো কিছুক্ষণ আগে দিব্যি হেসে হেসে কথা বলছিল। কে জানে বাবা কখন যে কি হয়। ধুর, মাঝখান থেকে মেলাটার যাওয়া হলো না। ঘড়ির কাঁটা 12র ঘর পেরিয়েছে অনেকক্ষণ আগেই। নিজের বিছানায় মটকা মেরে পড়েছিল মিহির। রাত গভীর হলেও কিছুতেই যেন দু চোখের পাতা এক করতে পারছিল না সে। খানিকক্ষণ হাতের মুঠো ফোনটা নিয়ে নাড়াচাড়া করে আবার সেটা রেখে দিল বালিশের পাশে। তার মনে বারবার ওই দিন বিকেলে ঘটে যাওয়া ঘটনাটাই মনে পড়ছিল। আর সেই সাথে তার দিদুনের ওই রকম পরিবর্তিত ব্যবহার তাকে খানিকটা অবাক করেছিল। খোলা জানলার বাইরে থেকে শোনা যাচ্ছিল কয়েকটা শেয়াল কুকুরের বাক বিতণ্ডার কলরব। খানিকটা বিরক্ত হয়ে বিছানায় উঠে বসল মিহির। এইভাবে পারা যায় নাকি? দূর দূর, বিরক্ত লাগছে। একে এই শিয়াল কুকুরগুলো চিৎকার করে কানের মাথা খেয়ে নিল, আর অন্যদিকে বাবারে মশার উৎপাত। মিহির যখন নিজের মনে এসব বিড়বিড় করছিল তখনই একটা শব্দ মিহিরের কানে আসতে খোলা জানলা দিয়ে দেখল ওর দিদুন কাঁধে একটা ঝোলা নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে মিহির মনে মনে বলল, কি ব্যাপার? দিদুন প্রতিদিন রাত হলেই কোথায় বেরিয়ে যায়? ব্যাপারটা তো মোটেই ঠিক লাগছে না। এইসব ভাবতে ভাবতে মিহিরের দু চোখে ঘুম নেমে এলো। পরের দিন সকালে সূর্যের আলো তার মুখে পড়ার সাথে সাথে তার ঘুম ভাঙতেই সে মোবাইলের স্ক্রিন অন করে দেখল তখন প্রায় 8:30। ঘুম আর বিছানা দুই ত্যাগ করে মিহির দেখল ওর দিদুন চেয়ারে বসে কোনো গভীর চিন্তায় মগ্ন আছেন। কি ভাবছো দিদুন? ও মিহির, ঘুম হয়েছে? হ্যাঁ দিদুন। আচ্ছা দিদুন, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, মানে আজকে তোমাকে তার উত্তর দিতেই হবে। আচ্ছা বল, কি জানতে চাস? আমি তো কোনোদিন তোমাকে এই প্রশ্ন করিনি, তবে আজকে জানতে চাইছি, তুমি প্রতিদিন রাতে কোথায় যাও? বলো না। এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই মিহির। যা, হাত মুখ ধুয়ে আয়, আমি জল খাবার বানিয়েছি, খেয়ে নে। কিন্তু দিদুন। মিহিরের দিদুন মিহিরের করা প্রশ্নের কোনো জবাব না দিয়ে সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এইভাবে কেটে গেল 2 দিন। কিন্তু বিগত 2 দিন রাতেও মিহির তার দিদুনকে ঝোলা কাঁধে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছে। ছোট থেকেই সে খুব কষ্ট করে মানুষ হয়েছে তার দিদুনের কাছে, আর সে খুব ছোটতেই সেটা বুঝে গিয়েছিল যে তার দিদুন প্রচণ্ড রাশভারী আর অল্প কথার মানুষ।
তাই সে কোনো প্রশ্ন করার সাহস পায়নি। কিন্তু তার দিদার প্রতি তার এটুকু বিশ্বাস ছিল, তার দিদুন এমন কোনো কাজ করবে না যাতে তার কোনো ক্ষতি হয়। একদিন বিকেলে চেয়ারে বসে কিছু একটা গভীর চিন্তায় মগ্ন ছিল চন্দনা দেবী। এমন সময় চেয়ার ছেড়ে ধীর পায়ে এগিয়ে গেলেন দরজার দিকে। দরজা খুলতেই তিনি দেখলেন দরজার অপর প্রান্তে দাঁড়িয়েছে মিহির, আর তার ঠিক পাশে দাঁড়িয়ে আরেকটি মেয়ে, যাকে দিন কতক আগে খেয়াঘাটে দেখেছিল। দীপ্তির দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মিহির চন্দনা দেবীকে বলল, দিদুন, তুমি এভাবে কি দেখছো? ওকে চিনতে পারছো না? ও আমার বান্ধবী দীপ্তি, আমরা একই কলেজে পড়ি। ও হ্যাঁ, তাই তো। আসলে কি বয়স হয়েছে তো, এখন আর এত কিছু মনে রাখতে পারি না। এসো মা, এসো, ভেতরে এসো। ভেতরে প্রবেশ করে দীপ্তি চন্দনা দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করতেই চন্দনা দেবী বললেন, ও কি করছো মা? থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, অনেক বড় হও, আর বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। তা মা, তোমার বাড়িতে কে কে আছে? আমি, আমার মা আর বাবা, আমরা তিনজনেই কলকাতাতে থাকি। আসলে এই গ্রামেই আমাদের আদি বাড়ি। গরমের ছুটিতে এসেছি, দিন 15 থেকে আবার কলকাতায় ফিরে যাব। বাবা, তা বেশ ভালো কথা। তুমি আমার মিহিরের বান্ধবী, তাই তুমি আমার নাতনির মতোই। আজ প্রথমবার তুমি আমার বাড়িতে এলে, কি খাবে বলো? তোমাকে একদম ব্যস্ত হতে হবে না দিদুন, তুমি চুপ করে বসো তো। আরে ও তো শহরে থাকে দিদুন, পিৎজা বার্গার ছাড়াও কিচ্ছু খায় না। ও বাবা, তাই নাকি? কিন্তু আমাদের গ্রামে তো আবার ওসব পাওয়া যায় না। এই মিহি, তুই চুপ করবি না গো দিদা, আমি সব খাই। তোমাকে এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। তুমি বরং একটা কাজ করো দিদুন, ওর জন্য তোমার হাতের স্পেশাল এক কাপ আদা দেয়া চা করো। দীপ্তি, তুই জানিস না দিদুন না হেভি চা বানায়। একবার চা খেলে না তুই পুরো ফ্যান হয়ে যাবি। তাহলে তো দিদা তোমার হাতের এক কাপ চা খেতেই হয়। তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য চা নিয়ে আসছি। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে একটা প্লেটে চা আর দুটো বিস্কুট এনে দীপ্তির হাতে দিয়ে বললেন, দেখো আমার হাতের চা তোমার আবার পছন্দ হয় কিনা। দীপ্তি প্রথম চুমুক দেয়া মাত্রই তার চোখে মুখে একটা অদ্ভুত অস্বস্তির ছাপ ফুটে ওঠে। কাপটা সে নামিয়ে রাখে সামনের টেবিলে। চাটা খেয়ে নাও মা। এই দৃশ্য দেখে মিহিরের চোখ প্রায় ছানা বড়া হয়ে গেল। এ কি মা, তুমি তো শুধু চাটাই খেলে, তোমার প্লেটে তো বিস্কুটটা পড়েই রইল। খেয়ে নাও মা। ওই তোমাদের শহরের ভাষায় কি যেন বলে, কুকিজ না কি যেন, বেশ ভালো খেতে। দীপ্তি কোনো কথা না বলে ঠিক যন্ত্রচালিত পুতুলের মতো বিস্কুটটাও মুখে পুড়ে নেয়। তার চোখের দৃষ্টি যেন কেমন ঘোলাটে হয়ে এসেছে। আজ তাহলে আসি দিদা, আবার আসবে কিন্তু। আর শোনো, এখন থেকে এটা তোমার নিজের ঘরই মনে করবে, তাই যখন ইচ্ছে একেবারে নির্দ্বিধায় চলে এসো এখানে, কেমন? দীপ্তি কোনো উত্তর দিল না বটে, শুধু একটা বাধ্য মেয়ের মতো নীরবে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে ধীর পায়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। তার হাঁটার ভঙ্গিতে একটা অস্বাভাবিক আড়ষ্টতা স্পষ্ট। কি রে মিহির, তোর আর দীপ্তির মধ্যে কিছু চলছে না কি রে? হ্যাঁ, কি 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 আবার চলবে? আমরা শুধু ভালো বন্ধু দিদুন, এর থেকে বেশি আর কিচ্ছু নেই আমাদের মধ্যে। তা তুই যাই বলিস না কেন বাপু, আমার কিন্তু নাত বউ হিসেবে দীপ্তিকে বেশ পছন্দ হয়েছে। মিহির লজ্জায় মাথা নিচু করতেই
চন্দনা দেবীর মুখের সেই শান্ত রূপটা মুহূর্তের মধ্যে উধাও হয়ে তার বদলে ফুটে ওঠে এক ভয়ঙ্কর ক্রূর হাসি। ওই ঘটনার পর থেকে মিহিরদের বাড়িতে দীপ্তির আসা যাওয়াটা বেশ চোখে পড়ার মতো বেড়ে গেল। কখনো নোটস নেওয়ার অছিলায় তো কখনো প্রজেক্টের বাহানায় সে প্রায় প্রতিদিনই হাজির হতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মিহিরের সাথে দেখা করার চেয়ে চন্দনা দেবীর সান্নিধ্য লাভ করাই যেন তার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে মিহির বাড়িতে না থাকলেও দীপ্তির আশায় কোনো ছেদ পড়ত না। এই নাও মা, খেয়ে নাও। এই লাড্ডুগুলো আমি নিজের হাতে ঘরেই বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। চন্দনা দেবীর কথা শেষ হওয়া মাত্রই দীপ্তি কোনো বাক্য ব্যয় না করে ঠিক একটি যন্ত্রচালিত পুতুলের মতো প্লেট থেকে একটা লাড্ডু তুলে মুখে পুড়ে নেয়। তার এই বাধ্যতা দেখে চন্দনা দেবীর ঠোঁটের কোণে ফুটে ওঠে এক অদ্ভুত রহস্যময় তৃপ্তির হাসি। আর শোনো, এই কৌটোটাতে তোমার মায়ের জন্য কয়েকটা লাড্ডু আর মিষ্টি দিয়ে দিলাম। বাড়ি ফিরে এগুলো নিজে হাতে তোমার মাকেও খাইও, কেমন? বলবে আমি দিয়েছি, আশা করি তার খুব ভালো লাগবে। বড্ড ভালো লাগবে। হ্যাঁ দিদা, আমি মাকে নিজের হাতে খাইয়ে দেব। দীপ্তি বাধ্য মেয়ের মতন চন্দনা দেবীর দেওয়া সেই কৌটোটা সযত্নে নিজের ব্যাগে ভরে নিল। তার আড়ষ্ট চলাফেরা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে যেন নিজের নিয়ন্ত্রণে নেই, বরং কোনো অদৃশ্য সুতোয় বাঁধা পুতুলের মতো চন্দনা দেবীর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলেছে। আর বাড়ি ফিরে সে ঠিক সেটাই করল, ঠিক যেমনটা চন্দনা দেবী তাকে আদেশ করেছিলেন। নিজের মাকেও সেই লাড্ডু খাইয়ে দিল। নোটস আর প্রজেক্টের বাহানাগুলো কখন যে গভীর ভালোবাসায় পরিণত হয়েছে তা মিহির আর দীপ্তি নিজেরাও বুঝতে পারেনি। পড়ন্ত বিকেলের নরম আলোয় দীপ্তির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল মিহির। জানিস দীপ্তি, তোকে ছাড়া এখন আর একটা দিনও ভাবতে পারি না। আমি তোকে সত্যিই খুব ভালোবাসি। সারাটা জীবন এভাবেই আমার পাশে থাকবি তো? আমিও কখন তোকে ভালোবেসে ফেলেছি জানি না রে মিহির। তবে একটা কথা দিবি, তুই কখনো আমাকে ছেড়ে যাবি না তো? আমি প্রমিস করছি দীপ্তি, মৃত্যু ছাড়া আর কিছুই আমাদের আলাদা করতে পারবে না। সেই দিনই বুক ভরা সাহস নিয়ে মিহির দীপ্তিকে চন্দনা দেবীর সামনে নিয়ে আসে। সবটা সত্যি শোনার পর চন্দনা দেবীর মুখের সেই চিরাচরিত কৃত্রিম হাসিটা যেন কর্পূরের মতো উবে যায়। তিনি একটি শব্দ উচ্চারণ না করে স্থির দৃষ্টিতে দীপ্তির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর গটগট করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ওই দিনই বিকেলে ট্রেনে দীপ্তি তার বাবা মায়ের সাথে শহরে ফিরে যায়। এভাবে কেটে গেল একটা মাস। কলেজে ছুটি থাকায় দেখা হওয়া মিহির ও দীপ্তির সম্ভব ছিল না, কিন্তু ফোনের ওপার থেকে দীপ্তির কান্না ভেজা কণ্ঠস্বর মিহিরকে অস্থির করে তুলল। শান্ত হ দীপ্তি। আচ্ছা আচ্ছা বল না, কি হয়েছে? সব ঠিক আছে তো? আমরা কেউ কিছু বুঝতে পারছি না রে। গ্রাম থেকে ফিরেই মা খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছিল। ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন সবই তো নর্মাল, অথচ মা যেন তিল তিল করে শুকিয়ে যাচ্ছে। এক সপ্তাহ আগে পরিস্থিতি এতটা খারাপ হলো যে মাকে হসপিটালে ভর্তি করতে বাধ্য হলাম। হ্যাঁ, কি বলছিসটা কি? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। আজ প্রায় এক সপ্তাহ হলো মা হসপিটালে ভর্তি। বাবা আর আমার বেশিরভাগ সময়টা ওখানেই কেটে যায়, তাই তো তোকে আর কল করার সময় পাইনি। আচ্ছা, এত চিন্তা করিস না দীপ্তি, দেখবি সব ঠিক হয়ে যাবে। চন্দনা দেবী ঘর থেকে বেরিয়ে এসে মিহিরের সামনে দাঁড়ান। কি রে মিহির, এভাবে পেঁচার মতো মুখ করে বসে আছিস কেন? মন খারাপ? দিদুন, দীপ্তির মার শরীরটা খুব খারাপ। ডাক্তাররা অবধি কিছু বুঝতে পারছে না। ও আর এমন কি ব্যাপার, দুদিন পরে এমনি ঠিক হয়ে যাবে দেখবি। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো দিদুন? হ্যাঁ, দীপ্তির পরিবারের কোনো কথা বললেই তুমি এমন করো কেন? তোমার কি ওদের পছন্দ নয়?
নাকি তুমি কোনো কারণে ওদের উপর রেগে আছো? চন্দনা দেবী কোনো উত্তর দিলেন না, শুধু এক ঝলক তার দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তার মনে তখন বয়ে চলেছে পৈশাচিক আনন্দের জোয়ার। রাত বাড়তেই মিহির দেখল দিদুন বরাবরের মতো সেই ঝোলা কাঁধে বেরিয়ে যাচ্ছেন। আজ সে আর নিজেকে আটকে রাখতে পারল না। দিদুন চোখের আড়াল হতেই সে পা টিপে টিপে ঢুকল দিদুনের অন্ধকার ঘরে। ঘরের কোণে একটা টিমটিমে প্রদীপের আলোয় যা দেখল তাতে মিহিরের রক্ত হিম হয়ে গেল। একটা কাঁচের বয়ামের ভেতর গোছানো কিছু কাটা চুল, দুটো কুৎসিত দেখতে পুতুল, আর এক গ্লাস জল, আর সেই কাঁচের বয়ামে লেখা দুটো নাম, দীপ্তি ও তিথি। কালা জাদু? দিদুন এইসব করছে? কিন্তু কিন্তু কেন? ওনার কি শত্রুতা থাকতে পারে? ভোরের আলো ফুটতেই চন্দনা দেবী ফিরে এলেন। কিন্তু আজ তাকে অভ্যর্থনা জানাতে মিহির সেই জারের সরঞ্জামগুলো নিয়ে সদর দরজার সামনে দাঁড়িয়েছিল। এসব কি দিদুন? তুমি মা আর মেয়ের ওপর কেন তুকতাক করছো? হ্যাঁ, কিসের এত আক্রোশ তোমার ওদের ওপর? হ্যাঁ, চন্দনা দেবী থমকে দাঁড়ালেন। ধরা পড়ে যাওয়ার কোনো ভয় বা অনুশোচনা তার চোখে মুখে নেই, বরং মিহিরের কথা শুনে তার সারা মুখাবয়ব এক বিকৃত রূপ নিল। তিনি মাথা পেছন দিকে হেলিয়ে বিকট শব্দে হাসতে শুরু করলেন। সে এক পৈশাচিক হাড় হিম করা হাসি। দিদুন, দিদুন, তোমাকে বলতেই হবে যে তুমি এইসব কেন করছো। তুই আমাকে প্রশ্ন করছিস? হ্যাঁ, করছি, বাধ্য হচ্ছি তোমাকে প্রশ্ন করতে। কি করবি সেসব কথা জেনে? সব কথা জানার পর তুই যাকে ভালোবাসিস তাকে আর ভালোবাসতে পারবি তো? কি বলতে চাইছো তুমি? পরিষ্কার করে বলো তো। আমি এত কথার মারপ্যাচ বুঝি না দিদুন। আজ থেকে প্রায় বছর 23 আগের কথা। তখন ওই গ্রাম আজকের মতন এত উন্নত ছিল না। ওই সময় অন্তত গ্রামের মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হতো। কিন্তু আমি চেয়েছিলাম তোর মাকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতন মানুষ করতে। ছোট থেকেই তোর মা পড়াশোনায় খুব ভালো ছিল, তাই সবার বিরুদ্ধে গিয়েও আমি তোর মাকে শহরে পাঠিয়েছিলাম পড়াশোনা করতে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই একটা দমকা হাওয়া এলোমেলো করে দিল আমাদের জীবন। তোর মা প্রেমে পড়ল একটি ছেলের। চাকরিটা পেয়ে হাতছাড়া করাটা ঠিক হবে না পূর্ণিমা, মোটা টাকার মাইনে। কিন্তু তুমি এখানেও তো অনেক ভালো মাইনের চাকরি পাবে। আমার জীবনে একটা স্বপ্ন আছে পূর্ণিমা, আমি সেটা এই শহরে থেকে নষ্ট করতে চাই না। আর আমি যদি বেকার হই, তোমার মা কি আমার সঙ্গে তোমার বিয়ে দেবে? সেটা ঠিক, কিন্তু নতুন শহরে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? তোমাকে ভুলে যাওয়ার জন্য তো তোমায় ভালোবাসিনি পূর্ণিমা। এত ভালোবাসো আমাকে? নিজের থেকেও বেশি। তারপর কি হলো? তোর মা আবার গ্রামে ফিরে এলো। আমি দেখতাম যে ও প্রায় মন মরা হয়ে বসে থাকতো। আমি জিজ্ঞেস করলে বলতো কিছু হয়নি, এমনি নাকি মন খারাপ। আর প্রতিটা দিন যাওয়ার সাথে সাথে তোর মায়ের শারীরিক পরিবর্তন হতে শুরু করলো। মানে আমি ঠিক বুঝলাম না। একদিন দেখলাম তোর মা খুব বমি করছে। প্রথমে ভাবলাম হয়তো ও উল্টো পাল্টা খাবার খাওয়ার জন্য এরকম হয়েছে, কিন্তু ডাক্তারবাবু আমার মেয়ের কি হয়েছে? আপনার মেয়ে কি বিবাহিতা? হঠাৎ এই প্রশ্ন করছেন যে? না, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। কারণ আমি যে কথাটা বলতে চলেছি সেটা আপনাদের জন্য কতটা আনন্দের হবে সেটা আমি জানি না। আমি ঠিক বুঝলাম না ডাক্তারবাবু। আপনার মেয়ে মা হতে চলেছে। কি বলছেন ডাক্তারবাবু? এ কিছুতেই হতে পারে না। আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আমার কথা ভুল হচ্ছে না। যাই হোক, আপনারা কি করবেন সেই সিদ্ধান্ত আপনাদের হাতে। কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো দয়া করে আনিয়ে নিন। কথাগুলো বলে
ডাক্তারবাবু চলে গেলেন, কিন্তু ওনার বলা কথাটা শুনে চন্দনা দেবীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গ্রামের একজন অবিবাহিতা মেয়ে মা হতে চলেছে শুনলে গ্রামে তো ছিছি পড়ে যাবে। ডাক্তারবাবু যা বলে গেল সেটা কি সত্যি? চুপ করে আছিস কেন বল। হ্যাঁ, ছি 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 পূর্ণিমা, ছি। তোকে আমি এই দিনটা দেখার জন্য এত কষ্ট করে সবার বিরুদ্ধে গিয়ে শহরে পড়তে পাঠিয়েছিলাম, তুই আমার মান সম্মানের কথা একটা বারের জন্য ভাবলি না? আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আমি আর কিচ্ছু শুনতে চাই না। ছেলেটাকে? ওর নাম মিলন। আমরা একই সাথে কলেজে পড়তাম। ওর আদি বাড়ি আমাদের এই গ্রামেই, কিন্তু ও শহরে মানুষ হয়েছে। তুই এই মুহূর্তে ওকে এখানে ডেকে পাঠা। আমি কোনো অজুহাত শুনতে চাই না। ঠিক আছে, আমি আজকেই ওকে ফোন করব। সেই দিন রাতেই অনেক আশা নিয়ে সে ফোন করেছিল তার ভালোবাসার মানুষ মিলনকে। ফোনের ওপার থেকে রিং হওয়ার শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু মিলন নয়। ফোনটা ধরল একটি মেয়ে। হ্যালো, কে বলছেন? কাকে চাই? হ্যালো, আমি আমি মিলনের সাথে একটু কথা বলতে চাই। ও কি আছে? ও তো এখন ব্যস্ত। আপনি কে বলছেন? আমিও স্ত্রী কথা বলছি। আপনার যদি কোনো দরকারি কথা থাকে আমাকে বলতে পারেন। স্ত্রী শব্দটা পূর্ণিমার কানে যেন কাঁটার মতো বিঁধল। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। সে বুঝতে পারল যাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল সেই লোকটি আসলে তাকে কোনো দিন ভালোবাসেনি, শুধু ভালোবেসেছিল তার শরীরটাকে। হ্যালো হ্যালো, আপনি কে? কিছু বলছেন না কেন? মিলন কি বলল পূর্ণিমা? ও কি তোকে নিয়ে যেতে আসবে বলেছে? সবার কপালে কি সুখ লেখা থাকে মা? ও বিয়ে করেছে মা। ওর স্ত্রী ফোন ধরেছিল, কিন্তু মা আমি ভেঙে পড়িনি। আমি একদম ভেঙে পড়িনি। আমি এই বাচ্চার জন্ম দেব মা। ওকে মানুষের মতো মানুষ করব। একা হাতেই সবটা লড়বো আমি। পূর্ণিমা লড়তে চেয়েছিল ঠিকই, কিন্তু নিয়তি ছিল বড় নিষ্ঠুর। কয়েক মাস পর মিহিরের জন্ম দেওয়ার পরেই নিজের বৃদ্ধা মা আর সদ্যজাত সন্তানকে একা করে চলে গেল এই দুনিয়া ছেড়ে। আর রেখে গেল শুধু এক রাশ যন্ত্রণার স্মৃতি আর একটা না বলা ইতিহাস। তোর মা যাকে ভালোবাসতো তাকে আমি সচক্ষে কোনোদিন দেখিনি মিহির, কিন্তু তোর মা মারা যাওয়ার পর তার একটা পুরনো বইয়ের ভাঁজে আমি একটা ছবি পেয়েছিলাম। সেই দিনে আমি স্থির করেছিলাম, যার জন্য আমার মেয়েকে আমি হারিয়েছি তাকে আমি ছাড়ব না। তার জীবন আমি শেষ করে দেব। প্রতিশোধের সেই আগুন আমাকে আজ 23 বছর ধরে বাঁচিয়ে রেখেছে। কিন্তু দিদুন, এর সাথে দীপ্তির বাবা মায়ের কি সম্পর্ক? তারা কেন তোমার এই আক্রোশের শিকার হচ্ছে? সম্পর্ক আছে রে মিহির, গভীর সম্পর্ক। তোর মা যে লোকটাকে ভালোবেসেছিল সে আর কেউ নয়, সে হলো ওই মিলন, ওই দীপ্তির বাবা। যে মিলন তোর মাকে ঠকিয়ে তিথিকে বিয়ে করেছিল। এতদিন পর যখন ঘাটে ওদেরকে দেখলাম, আমার 23 বছরের অপেক্ষা শেষ হলো। আমি ঠিক করলাম, তিল তিল করে ওর পরিবারকে আমি শেষ করব। তার মানে ছোটবেলা থেকে তুমি আমাকে সব মিথ্যে বলে এসেছো দিদুন? আমি চাইনি তোর মা তোর কাছে কোনোদিন খারাপ হোক। কথাটা শুনতে তোর খারাপ লাগলেও এটা ধ্রুব সত্য মিহির। মিলন হলো তোর আসল বাবা, আর দীপ্তি হলো তোর বোন। চুপ করো দিদুন, চুপ করো, দোহাই তোমার। আর একটা কথাও বলো না তুমি। আমি আর সহ্য করতে পারছি না, সব শেষ হয়ে গেল দিদুন, সব শেষ হয়ে গেল। কথাগুলো শুনে মিহিরের পায়ের তলার মাটি যেন সরে গেল। যার সাথে সে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল সে তার নিজের রক্ত। প্রতিশোধের এই বিষাক্ত খেলায়
মাঝখান থেকে বলি হতে চলেছে দুটো নিষ্পাপ প্রাণ। সত্যের ভার সইতে না পেরে মিহির নিজের বিছানায় ছটফট করতে থাকে। 23 বছর আগে ঘটে যাওয়া এক পৈশাচিক বিশ্বাসঘাতকতা আজ তার বর্তমানকে বিষিয়ে দিচ্ছে। পুরো রাত সে দু চোখের পাতা এক করতে পারল না। ভোরের আলো ফুটতেই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দীপ্তি নামটা দেখে বুকটা কেঁপে উঠল মিহিরের। মিহির, সব শেষ হয়ে গেল রে। মা কাল রাতে আমাদের ছেড়ে চলে গেছে। ডাক্তাররা কিচ্ছু করতে পারলো না। মা চলে গেল মিহির। কথাগুলো শুনেই ফোনটা হাত থেকে পড়ে গেল মিহিরের। সে উন্মত্তের মতো ছুটে গেল চন্দনা দেবীর ঘরে। এবার থামো দিদুন, দিদুন তুমি এবার থামো। তৃপ্তি হয়েছে তোমার? হ্যাঁ, কাকিমা মারা গেছেন, এই কি তোমার প্রতিশোধ? একটা নিরপরাধ মানুষকে মেরে ফেললে তুমি। পাপের সাজা তো হবেই মিহির, যে যার কর্মফল ভোগ করছে। তুই এত বিচলিত হচ্ছিস কেন? এবার পালা দীপ্তির। মায়ের শ্রাদ্ধ সেরে দীপ্তি একবার শেষবারের মতো মিহিরদের বাড়িতে আসে। আর সেই মুহূর্তে মিহির বাড়িতে ছিল না। শোক আর অনাহারে মেয়েটার উজ্জ্বল চেহারা আজ ফ্যাকাশে। চন্দনা দেবী যেন সহানুভূতির প্রতিমূর্তি হয়ে সামনে দাঁড়ালেন। আহারে মা, কত রোগা লাগছে তোমাকে। মা নেই বলে কি নিজের শরীরের যত্ন নেবে না মা? হ্যাঁ, বসো মা, বসো। আমি নিজের হাতে তোমার জন্য কিছু খাবার করেছি। আজ না খেয়ে যাওয়া চলবে না। দীপ্তি কোনো কথা বলার অবস্থায় ছিল না। যন্ত্রচালিত পুতুলের মতো সে চন্দনা দেবীর দেওয়া খাবারগুলো খেয়ে নিল। হঠাৎ ফোন বেজে উঠতেই মিহির দেখল দীপ্তির বাবার নম্বর। ফোনটা ধরতেই ওপার থেকে মিলনের হাহাকার শোনা গেল। মিহির, মিহির, আমার সব শেষ হয়ে গেল। কাল রাতে দীপ্তি হঠাৎ করে রক্ত বমি করতে শুরু করে। ওকে হাসপাতালে নেওয়ার সময়টুকুও দিল না। দীপ্তি আর নেই মিহির। আমি এখন কার মুখ চেয়ে বাঁচব? কথাটা শুনে আকাশ ভেঙে পড়ল মিহিরের মাথায়। সে এক মুহূর্ত অপেক্ষা না করে চন্দনা দেবীর ঘরে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন শুধু ঘৃণা আর ঘৃণা। কে রে মিহির, দীপ্তি আর নেই তাই তো? তার মানে তুমি? তোকে তো আমি সেদিনই বলেছিলাম এবার পালা দীপ্তির। মেরে ফেললে তুমি? দীপ্তিকেও তুমি মেরে ফেললে? ও তো তোমার কোনো ক্ষতি করেনি দিদুন। ও তো জানতো না যে ওর বাবা অতীতে কি করেছে। এবার তুমি খুব খুশি হয়েছো তাই তো? তোমার বদলা পূরণ হয়েছে? হ্যাঁ, ছি 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 ছি, এই মুখ আমি আর কোনো দিন দেখতে চাই না। তোমার মুখ আমি দেখতে চাই না দিদুন। মিহির আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নিজের ছোট ব্যাগটা নিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল ঝড়ের বেগে। চন্দনা দেবী পিছু ডাকলেন না, শুধু হাসতে লাগলেন। মিহির আর কোনোদিনও ফেরেনি। সেই অভিশপ্ত গ্রাম বা সেই প্রতিশোধকামী বৃদ্ধার ছায়াও মারায়নি সে। মিহির চলে যাওয়ার কয়েকদিন পরেই গ্রামের মানুষ ওই বন্ধ ঘর থেকে চন্দনা দেবীর পচা গলা মৃতদেহ উদ্ধার করে। যে প্রতিহিংসার জন্য তিনি 23 বছর অপেক্ষা করেছিলেন, সেই প্রতিহিংসাই আজ তাকে এক অনন্ত চক্রে বন্দী করে ফেলেছে। তিনি নিজের মেয়ের হত্যাকারী মিলনের পরিবারকে শেষ করে নিজের প্রতিশোধ নিলেও বিনিময়ে হারিয়ে ফেললেন নিজের জীবনের একমাত্র সম্বল মিহিরকে। আজও অনেকে বলে, গ্রামের আনাচে কানাচে কেউ তার হারানো নাতিকে খুঁজে বেড়ায়।